সংবিধানের ৪৫ অনুচ্ছেদ অনুযায়ী সামরিক বাহিনীর যেসব সদস্য আছে, অফিসার্স এবং আদার্স র্যাঙ্কের দুই র্যাঙ্কেরই সদস্যরা কোনো সংক্ষুব্ধ রায়ের বিরুদ্ধে, অর্থাৎ কোর্ট মার্শালের যেই রায়, সেই রায়ের বিরুদ্ধে যদি সে সংক্ষুব্ধ হয়, সে প্রচলিত কোনো আইন আদালতে যেতে পারে না, কোনো ট্রাইব্যুনাল তাদের জন্য নাই। সংবিধানের ৪৫ অনুচ্ছেদটা অন্তত আমাদের যদি পরিবর্তন করা হয়, তাহলে আমরা যদি একটা আপিলের ব্যবস্থা থাকে, তাহলে অন্তত অনেক সদস্য এই অবস্থা থেকে মুক্তি পেতে পারি। তো আমি মনে করি যে এই ঔপনিবেশিক আইন আমাদেরকে শোষণ করার জন্য তৈরি করা হয়েছিল, এখন সময়ের সাথে সাথে একটা ন্যায্য দাবির দিকে যাচ্ছে যে এই আইন আমাদেরকে আসলে সংশোধন এবং পরিবর্তন করতে হবে। আপনাদের যে এই যে সমস্যাটা যেটা আপনাদের জীবনের উপর দিয়ে যাচ্ছে, এই সমস্যার সমাধান কি বাংলাদেশ সেনাবাহিনী করবে না বাংলাদেশ সরকার করবে? এটা আসলে এটা জিনিসটা ওভারল্যাপিং করেই সবার সমন্বয়েই আপনার এটা করতে হবে। যেমন আমাদের কিছু পদাধিকার বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন মাননীয় আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ওনার অফিস থেকে যদি কোনো প্রজ্ঞাপন জারি করা হয়, তাহলে এটা সমস্যার সমাধান হতে পারে। এছাড়াও আমাদের তিন বাহিনীর প্রধানের একটা নিজস্ব এখতিয়ার আছে আমাদের সমস্যাগুলো সমাধান করবার। সেক্ষেত্রে তিন বাহিনীর প্রধানরাও এটাকে সমন্বিতভাবে এটা সমাধান করার চেষ্টা করতে পারেন। আপনাদের যারা চাকরিচ্যুত তাদের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা খুবই নিম্ন পর্যায়ে গিয়েছে, এই ঘটনার সমূহের যদি দুই একটি আমাদেরকে জানাতেন। আসলে এই আর্থিক অবস্থা কথা তো শোচনীয় অবস্থা, এটা বলতেই হবে। তার পাশাপাশি আমরা সমাজে একটা মানে জীব জানোয়ার যেরকম লিড করে তার জীবনটা, সেই রকম জীবন লিড করতেছি। অনেকে লজ্জায় বাসায় পর্যন্ত যেতে পারতেছে না, দেশের বাড়িতে যেতে পারতেছে না। অনেকের এমনও হিস্ট্রি আছে যে অনেকের এই চাকরি যাওয়ার পরে অনেকের ওয়াইফ চলে গেছে তাকে ছেড়ে। সে এমনও অবস্থা আছে যে সে চাকরিতে থাকা অবস্থায় লোন নিয়েছে, ট্রাস্ট ব্যাংক এবং বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়েছে। সেই লোন চাকরি চলে যাওয়ার পরে সে পরিশোধ করতে পারে নাই, যার কারণে আরেকটা নতুন করে মামলার সৃষ্টি হয়েছে, যে ব্যাংক থেকে মামলা দেওয়া হয়েছে। এমনও আমার কয়েকদিন আগে কোর্টে হাজিরা ছিল, আমাদের এক সদস্য আসছিলেন আমাদের কাছে, যে উনি গত 3 দিনে 2 বেলা করে ভাত খাচ্ছে, অর্থাৎ একবেলা সে না খেয়ে থাকতে হচ্ছে। তার 2টা ছোট ছোট বাচ্চা এবং ওয়াইফ সহ শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিতে বাধ্য হয়েছে, কারণ সে তাদের এক্সপেন্স বিয়ার করতে পারছে না। তো এইসব মানবিক দিক থেকে আমরা আসলেই অত্যন্ত মানবেতর জীবনযাপন করছি। তো এই বিষয়গুলোকেও আমাদেরকে আসলে সরকারের নজরে আনা উচিত। অন্তত মানবিক দিক বিবেচনা করে হলেও আমাদের এই যে আবেদনগুলো, সে আবেদন আসলে গ্রহণ করা উচিত এবং এটার সুষ্ঠু সমাধান আমরা চাই। আমরা এর আগেও দেখেছি যে আপনারা বেশ কয়েকবার সংবাদ সম্মেলন করেছেন, আমিও সম্ভবত 2-1বার উপস্থিত ছিলাম। সেখানে আপনারা দাবি তুলেছিলেন যে সংবিধান সংস্কারের, একটু আগে আপনি বলেছিলেন সংবিধান সংস্কারের দাবি আপনাদের আর্মির সঙ্গে সংবিধান সংস্কারের দাবি আসলো কেন, যদি একটু খুলে বলতেন বিষয়টা। আমি আগেও বলেছি, সংবিধানের ৪৫ অনুচ্ছেদ অনুযায়ী সামরিক বাহিনীর যেসব সদস্য আছে, অফিসার্স এবং আদার্স র্যাঙ্কের দুই র্যাঙ্কেরই সদস্যরা কোনো সংক্ষুব্ধ রায়ের বিরুদ্ধে, অর্থাৎ কোর্ট মার্শালের যেই রায়, সেই রায়ের বিরুদ্ধে যদি সে সংক্ষুব্ধ হয়, সে প্রচলিত কোনো আইন আদালতে যেতে পারে না, কোনো ট্রাইব্যুনাল তাদের জন্য নাই। এই জন্য আমি এই দাবিটা তুলেছি, যাতে সংবিধানের ৪৫ অনুচ্ছেদটা অন্তত আমাদের যদি পরিবর্তন করা হয়, তাহলে আমরা যদি একটা আপিলের ব্যবস্থা থাকে, তাহলে অন্তত অনেক সদস্য এই অবস্থা থেকে মুক্তি পেতে পারি। আমি উদাহরণস্বরূপ বলতে চাই, এটা শুধু আসলে ভারতীয় উপমহাদেশ, যেহেতু ব্রিটিশরা একসময় শাসন করেছে, সেই শাসনের ধারাবাহিকতায় তারা এমন কিছু আইন তৈরি করে গেছে। আপনি জানেন, ব্রিটিশ ভারতীয় যেই সেনাবাহিনী ছিল, সেই সেনাবাহিনীর সৈনিকরা যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা বা তাদের যে অন্যায় আদেশ, সেই আদেশের বিরুদ্ধে বিদ্রোহ করতে না পারে, সেজন্য তারা এই একটা ঔপনিবেশিক আইন তারা প্রচলিত করে গেছে। পরবর্তীতে 1952 সালে যখন ব্রিটিশ এবং ব্রিটিশদের থেকে যখন ভারত এবং পাকিস্তান নামে 2টা দেশ হলো, সেই ক্ষেত্রে
পাকিস্তান কী করলো 1952 সালে এই ব্রিটিশদের যে ধারাবাহিক যে আইন, সেই আইনগুলোকে তাদের নিজের আইন বলে ইস্টাবলিশ করলো। এখানে কোনো আসলে তেমন কোনো পরিবর্তন বা পরিমার্জন করা হয় নাই। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ হয়েছে। বাংলাদেশ আসার পরেও এক রহস্যজনক কারণে আমাদের এই ধারাটা অব্যাহত রয়েছে। তো আমি মনে করি যে এই ঔপনিবেশিক আইন আমাদেরকে শোষণ করার জন্য তৈরি করা হয়েছিল। এখন সময়ের সাথে সাথে একটা ন্যায্য দাবির দিকে যাচ্ছে যে এই আইন আমাদেরকে আসলে সংশোধন এবং পরিবর্তন করতে হবে। এর ধারাবাহিকতা আমি যদি বলি, কিছু দেশ আছে অলরেডি আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের আর্ম ফোর্সেস ট্রাইব্যুনাল নামে একটা ট্রাইব্যুনাল গঠন করেছে 2009 সালে। ভারতও কিন্তু আমাদের মতো উপনিবেশ ছিল, কিন্তু তারা পরিবর্তন করে কিছুটা আর্ম ফোর্সেস ট্রাইব্যুনাল নামে একটা ট্রাইব্যুনাল করেছে 2009 সালে। সেই ট্রাইব্যুনালের বিচারপতিরা থাকেন হচ্ছে যারা বিভিন্ন আদালতের যে অবসরপ্রাপ্ত বিচারক আছেন, সেই বিচারকরা বিভিন্ন বেঞ্চে বিচারক হিসেবে নিয়োগ পান, এবং সাথে সাথে উচ্চপদস্থ সেনা কর্মকর্তা যারা রিটায়ারমেন্টে আছেন এবং আইনজ্ঞ অর্থাৎ সেনা আইন ভালোভাবে বোঝেন, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে তারা সেখানে নিয়োগপ্রাপ্ত হন। এছাড়াও কানাডা, অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে যুক্তরাজ্য অনেক ট্রাইব্যুনাল আছে যেখানে আমরা আমাদের যেই সৈনিকরা আছে সেখানে তারা আপিল করতে পারে। এবং আপনি জানলে অবাক হবেন, এমন রাষ্ট্র আছে যেমন জার্মানি, ফ্রান্স, সেখানে কোনো সামরিক আদালতই নাই। যে কোনো ধরনের সামরিক ব্যক্তি হোক অসামরিক ব্যক্তি হোক, সবার বিচার হচ্ছে বেসামরিক আদালতে বিচার হচ্ছে। যে কোনো অপরাধের বিচারই জার্মানিতে এবং ফ্রান্সে বেসামরিক আদালতে হচ্ছে। যে ইয়েতে আছে আপনার কোর্ট মার্শাল আপিল কোর্ট আছে হলো কানাডাতে, এবং সেম কোর্ট আছে, আমি যদি বলি সেম কোর্ট আছে ইউকেতে। তারা একটা বেসামরিক বিচার ব্যবস্থার মধ্যে তারা তাদের যেই সংক্ষুব্ধ রায়ের প্রতি যেই তাদের সংক্ষুব্ধতা সেটা প্রকাশ করতে পারে এবং সেখানে আপিল করতে পারে। এর ধারাবাহিকতায় আমি যদি আমেরিকাতে থাকি, কোর্ট অফ ক্রিমিনাল অ্যাপিলস নামে একটা কোর্ট আছে, যেটা সশস্ত্র বাহিনীর একটা আপিল আদালত। এরপরে আছে কোর্ট অফ অ্যাপিল ফর দ্য আর্ম ফোর্সেস, বিচারকরা যেখানে সবাই বেসামরিক বিচারক। অর্থাৎ আমরা যদি বলি যে আমরা উন্নত দেশকে আমরা আসলেই অনুকরণ করব এবং ন্যায্যতার ভিত্তিতে আমরা যেই বিচার প্রক্রিয়ার কথা বলছি সেটা যদি আমরা নিশ্চিত করতে চাই, ন্যায্যতা নিশ্চিত করতে চাই, পরিষ্কার থাকতে চাই, তাহলে এটা এখন আসলে সময়ের দাবি যে আমাদের যেই বিচার ব্যবস্থা আছে সেই বিচার ব্যবস্থাকে পরিবর্তন করার। অর্থাৎ কোর্ট মার্শালের বাইরে গিয়েও যাতে একজন সংক্ষুব্ধ ব্যক্তি উচ্চ আদালতে বা প্রচলিত ট্রাইব্যুনালগুলোতে আপিল করতে পারে, সেই ব্যবস্থা রাখা অত্যন্ত জরুরি এবং সময়ের দাবি বলে মনে করি। আর আমরা যখন আসলে আর্মির কাছে যাই, তখন ওনারা বলেন যে আর্মি কর্তৃপক্ষ আছেন, আমাদের স্যাররা আছেন, ওনারা বলেন যে তাদের একটি রিভিউ বোর্ড আছে ইস্টাবলিশ, অর্থাৎ চলমান একটা রিভিউ বোর্ড সবসময় থাকে। তো আমার প্রশ্ন হলো যে একটা সম্মানের সহিত একটা প্রশ্ন রাখতে চাই যে এই রিভিউ বোর্ড যদি আসলেই কাজ করত, তাহলে কেন 2012 সাল 11 সালের সেই আবেদনগুলো এখনও কেন পেন্ডিং পড়ে আছে, সেগুলো কেন রিভিউ করা হয় নাই? তো আসলে বোঝা যাচ্ছে যে এখানে কিছুটা হয়তো গাফেলতি আছে, যার কারণে সেই রিভিউর আবেদনগুলো এখনও পেন্ডিং আছে, এখনও রিভিউ করা হয় নাই। তারপর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আমাদের যেই আইনগত যেই ত্রুটি আমি বলি বারবার, সেই আইনগত ত্রুটির মধ্যে রয়েছে যখন আমাদেরকে কোর্ট মার্শালের আওতায় বিচার করা হয়, তখন কিন্তু ডিফেন্ডিং কোনো লয়ার বা ডিফেন্ডিং কোনো অফিসার বা কোনো কর্তৃপক্ষ অর্থাৎ আসামি পক্ষের কোনো উকিল বা আইনজীবী থাকে না, যেটা একেবারেই একটা মানে যদি আমরা স্বচ্ছ বিচার বলি, স্বচ্ছ বিচার বহির্ভূত একটা কাজ। যে কোনো আমি আসামি, ভালো কথা, আমি আসামি হতেই পারি, কিন্তু আমার কোনো কথা বলার জন্য আমার কোনো উকিল থাকবে না, আমার কোনো অফিসার থাকবে না, এটা তো আসলে স্বচ্ছ বিচার ব্যবস্থার কোনো এটা মাপকাঠি হতে পারে না। এখন আমাদের যেই বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থাতে আমরা এক ধরনের ইনজাস্টিস হয়ে আসছি। এখন আবার কি করেছে সেনা কর্তৃপক্ষ, বলছে যে একটা বোর্ড করব। আমাদের কথা হচ্ছে যে এই বোর্ডও তো আগের কাগজপত্র দেখেই আমাদেরকে জাস্টিস করবে।
অর্থাৎ আমি যেই অপরাধে অপরাধী সেই অপরাধ মৌকুফ করা যায় কি না সেটার চেষ্টা করবে। আসলে আমি তো মৌকুফ চাই নাই, আমি তো চেয়েছি যে আমার এই যে বিচার হয়েছে সেটা আমি এর প্রতি আমি সংক্ষুব্ধ এবং আমি এই বিচারের প্রতি অত্যন্ত আমার আপত্তি আছে। তো এই আপত্তির জায়গা থেকে আমি কিভাবে উত্তরণ পেতে পারি? আপনারা যেই বোর্ড বসিয়েছেন সেই বোর্ডে আমাদের কাউকে ডাকা হচ্ছে না, আপনারা আবার নিজেদের মতো করেই একটা রায় দিয়ে দিচ্ছে। এখন আমি কিভাবে উপস্থাপন করব যে আমি নির্দোষ? আমি কিভাবে উপস্থাপন করব? অর্থাৎ আমি যে আবারও অবিচারের সম্মুখীন হব না সেই সন্দেহ কিন্তু আমার মধ্যে রয়ে যাচ্ছে। কারণ আমি তো এখানে বলতে পারছি না যে স্যার এই কারণে আমি নির্দোষ। তো সেই ক্ষেত্রে আমাদের দাবি যে অত্যন্ত একটা নিরপেক্ষ একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করলে আমার মনে হয় সরকারের সব দিক থেকে সুবিধা হবে। এবং আমি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমার আকুল আবেদন থাকবে যে এই ব্যাপারগুলো যাতে পুনরাবৃত্তি না হয় সেই ব্যাপারে একটি শক্তিশালী ভূমিকা পালন করে এবং একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করার জন্য সদয় অনুমতি দিবেন এবং একটি পর্যালোচনা কমিটি গঠন করবেন বলে আমার বিশ্বাস।